সবাইকে অনদেশী পডকাস্টের আরেকটা এপিসোডে স্বাগতম। আজকে কোরবানি ঈদের পর আমরা আরেকটা এপিসোড করতে যাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। এবং আমি মির্জা আহমদ শরীফ, আমার সাথে আছে আহমেদ। হ্যাঁ, তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমরা যখন মনে করো কোনো কিছু অনলাইনে সার্চ করি বা ফেসবুক বা টিকটক, ইনস্টাগ্রাম এইসব জায়গায় যখন কোনো একটা পোস্ট তুমি বেশিক্ষণ তাকায় থাকো, দেখা যায় যে হয়তো একটা জিনিস পড়তেছো, পরে এই বিষয়ে দেখা যাচ্ছে আবার অনেক কিছু আসতে থাকে। বা তুমি যখন গুগল ম্যাপে কোথাও রাস্তা খুঁজতেছো, সেখান থেকে তোমার ইনফরমেশন আবার আরেক তোমাকে অ্যাড দেখাইতে ব্যবহার করা হচ্ছে যে তুমি গুগল ম্যাপ থেকে কেউ একজন জেনে গেছে তুমি কোথায় গেছো এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমাকে জানাচ্ছে। তো এই বিষয়গুলা যে এই যে কি বলবো, বড় বড় কোম্পানিগুলা আমাদের দৈনন্দিন যে বিভিন্ন তথ্য এগুলা নিয়ে যাচ্ছে, ব্যবহার করতেছে, এই জিনিসগুলা তারা হচ্ছে আসলে কি কাজে লাগাচ্ছে বা কিভাবে আসলে, বা এখানে ঘটনাটা কি করতেছে আসলে, এই তথ্যগুলো দিয়ে তারা করে কি। তো সেই প্রসঙ্গে বলতে চাই হয়তো যে আমাদের আজকের মূল এপিসোডের বিষয়টা হচ্ছে এরকম কিছুটা ডিজিটাল ক্যাপিটালিজম বা ডেটা কলোনিয়ালিজম, এই রিলেটেড আলোচনা আসলে। তো এই বিষয়ে হচ্ছে এখন আমাদের কাছে যদি শুনি আহমেদ, যে এই তথ্যের ব্যাপারগুলার একটু কিভাবে দেখতেছো? তথ্যের ব্যাপারটা অ্যাকচুয়ালি তো ডিজিটাল ক্যাপিটালিজম, মানে যদি 10-15 বছর আগে যদি ডিজিটাল ক্যাপিটালিজমের ওয়ার্ডটা যদি ইউজ করা হইতো, তখন বোঝা যাইতো যে ফর এভরিথিং, লাইক ফর এডুকেশনাল পারপাস, গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি ইউজ, এগুলোর জন্য সব যে ডিজিটাল যত ডিভাইস আছে, যত ডেটা আছে, সবগুলো ইউটিলাইজ করা হবে। বাট দিস ইজ 1999 সালের একটা কনসেপ্ট, কিন্তু এটা তো এখন যেটা হয়ে গেছে যে ডিজিটাল ক্যাপিটালিজমকে অ্যাকচুয়ালি এভরিথিং ন্যারোড ইট ডাউন টু ডেটা ক্যাপিটালিজম। তো সবকিছু এখন সেন্টার্ড হয়ে গেছে ডেটা ভিত্তিক। যা ইনফরমেশন আছে, যা ইনফরমেশন নিতে পারছে কোম্পানিগুলো, টেক কোম্পানিগুলো, সো ওইগুলোই হলি মেইন ফোকাস তাদের। আচ্ছা। তো এই যে আমরা এখন শুনি যে প্রচুর এআই ব্যবহার হচ্ছে, তো এআই এর এই ব্যবহারগুলোতেও কি আমাদের কাছ থেকে নেওয়া তথ্যগুলো ব্যবহার করা হয়েছে? ইটস নট লাইক যে গত 3-4 বছর ধরে এটা কালেক্ট করছে, এটা না, এটা হলে কেউ অনেক বছর ধরেই কালেক্ট করা ডেটা, এগুলা ইউটিলাইজ করি এই এআই বুম বা যেগুলো দেখতেছি এগুলো। ক্যাপচার যে এক্সাম্পলটা বলছেন, ক্যাপচারটা হলে কেউ মনে মোস্ট কমনলি আন্ডারস্ট্যান্ড যে আমরা কিভাবে এআই রেগুলেশনে কন্ট্রিবিউট করছে। সবসময় আমরা মনে করতাম যে হলে ক্যাপচার ইজ জাস্ট টু কিপ আস সিকিউর। হ্যাঁ, অফকোর্স ক্যাপচার জিনিসটা হলে শুরু হয়েছে যে 2+2 একটা ইমেজ বেসড একটা দেওয়া হবে, 2+2 যে 4, এটা আপনাকে 4 লেখতে হইতো। তো এটা দিয়ে ফার্স্টে শুরু হয়েছে। তারপরে হলে আইডেন্টিফাই দ্য পাস হিয়ার, কোনটা মোটরসাইকেল, কোনটা রোড ক্রসিং, এগুলো দিয়ে শুরু হয়েছে। দিস ওয়াজ প্রত্যেকটা জিনিসেরই একটা ইন্টারেস্টিং জিনিস হলে কি যে চামচ দিয়ে ভাতও খাওয়া যায়, চামচ দিয়ে কিন্তু সুপও খাওয়া যায়। সো দে অলওয়েজ ফাউন্ড আ বিগার অল্টারনেটিভ ইউজ। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে শুরু হয়েছে যে মেইন কন্ট্রিবিউশন, বাট ইয়ার ইন দ্য মেকিং। সো তো যেগুলো দেখি আমরা এইখানে যেমন একটা দেখছিলাম যে ডিজিটাল, ওই যে তুমি যে প্রসঙ্গটা বললে যে ডিজিটাল পুঁজিবাদ আগে ছিল এরকমটা বলা যায়, বাট এখন আসলে সেটা অনেকটা হচ্ছে ডেটা কলোনিয়ালিজম হয়ে গেছে আসলে। যে আগে ছিল এরকম তোমার জমি বা তোমার মানুষজন, খনিজ সম্পদ, এগুলাকে হচ্ছে মানুষের আচরণ, কি বল, মানুষের ক্ষমতার বা অর্থের মূল উৎস ছিল, যে এইগুলাকে এক্সপ্লয়েট করতো। তো এখন হচ্ছে তা না করে তার পাশাপাশি তোমার এখন মানুষ নিজেই হচ্ছে একদল গ্রুপ অফ লোক, তারা অন্য আরেক দল যারা নিচের দিক, কি বলবো, যে কম অর্থনৈতিকভাবে সচ্ছল, এই ধরনের লোকেদের ওপর তাদের জীবনযাপন, তাদের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এইটাই কি করতেছে এখন তাহলে? তো সেইটাই ডেটাই মেইন হয়ে গেছে। আর আমরা যদি রিসেন্ট ইয়ার্সে আমরা যদি এই যে খনিজ, জমি টমি, এগুলো যদি নিউজের ট্রেন্ড গুলা দেখি, এগুলো সার্চ রেজাল্ট গুলা দেখি, ধরেন একটা খনিজ সম্পদের একটা নিউজ, তারা বলতেছে খনিজ সম্পদ কেন
মিনারেল ইউজ করা হবে কেন? চিপস বানানোর জন্য। চিপস কেন? এআই ডেটা সেন্টার, এআই এইসব চিপ ইউজ করবে। সো সবগুলো এখন kind of sounds weird যে সবগুলো narrowed it down to data. So ডেটাই এখন ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স হয়ে গেছে। নট গোল্ড, নট অয়েল, ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে ডেটা। এই জন্যই এই মুহূর্তে যেমন তুমি যদি দেখো যে স্টক মার্কেট গুলাতে সারা পৃথিবীতে সবচেয়ে ধনী কোম্পানিগুলো কারা, এরা সবাই কিন্তু বেসিক্যালি যে ডেটা প্রসেস করার কাজ কারা কত দ্রুত করতে পারতেছে তারাই বেসিক্যালি এই মুহূর্তে যেমন যারা চিপ তৈরি করতেছে, আমি বেসিক্যালি ডেটা বলতেছি যে যারা ওইটা প্রসেস করার কাজগুলো করতেছে তারাই তো এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী কোম্পানি। হ্যাঁ, গুগল কোম্পানি, ফেসবুক, এনভিডিয়া। গ্লোবাল কনফ্লিক্ট যেখানে হচ্ছে, যদি আমরা দেখি ইউএসএ চায়না যেটা ভিতরে কনফ্লিক্ট, তারপরে সুদান, ডেমোক্রেটিক ডিআরসি, কঙ্গোর কথা বলি, সব হলে গিয়ে যে এই যে চিপের যে একটা রেয়ার আর্থ মিনারেল বা রেয়ার আর্থ মেটাল বলে যেখানে উৎপাদন হবে সেখানেই মারামারি, সেখানেই কনফ্লিক্ট হচ্ছে। তো বোঝা যাচ্ছে যে দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল থিং। আর সব দেশেই দে আর মুভিং। বাংলাদেশে ওইভাবে এখনো শুরু হয় নাই, বাট ইন্ডিয়াতে হেভিলি ইনভেস্ট করা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড করা হচ্ছে। বাট আমাদের যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, ইন্ডিয়া তো বেঙ্গালুরু, কলকাতা, এখানে ডেটা সেন্টারের জন্য, কারণ ডেটা সেন্টারের মূল কাজ হলে নট অনলি স্টোরেজ অফ ডেটা, যেটা আমরা সবসময় মনে করতাম যে গুগল ড্রাইভ হলে গিয়ে কি গুগলের ডেটা সেন্টার আছে সেই মরুভূমিতে, ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে, তারা আমাদের ছবি টবি স্টোর করে রাখে। ইট ওয়াজ নেভার দ্য কেস। অ্যাজ সুন এজ ইউ আপলোড দ্য পিকচার, ওগুলো সবসময় প্রসেস করা হইতো। এখন ওই জিনিসগুলাই, ওই ডেটা সেন্টার যেটা বলি, এগুলো কখনোই আর স্টোরেজ হিসাবে নেই, এগুলোকে প্রসেসিং প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। এবং সারা পৃথিবীতে তো এই মুহূর্তে মানে তুমি যেটা বললা যে যুদ্ধগুলোতে হচ্ছে ডেটা সেন্টার হচ্ছে আক্রান্ত হচ্ছে বা এগুলারও একটা ব্যাপার স্যাপার আছে। তো সামনে এই ডেটা সেন্টারগুলা হচ্ছে মানে কি বলবো যে থাকে না কি ইনস্টলেশন পয়েন্ট, এই ধরনের কি পয়েন্ট অফ ইন্টারেস্ট মনে হয় বলে, আমি সঠিক জানি না, কেপিআই টাইপের বাংলাদেশে যেগুলো দিয়ে বিশেষ স্থাপনা যেগুলো খুব মানে প্রোটেক্টেড থাকবে, খুব গার্ডেড থাকবে হেভিলি, বা ইভেন লাইক ইন 50-100 ইয়ার্স এরকমও হতে পারে যে মানুষ হচ্ছে বেসিক্যালি ডেটা সেন্টারের উপর আক্রমণ চালাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এইটা হচ্ছে ডেটা সেন্টারগুলো বেসিক্যালি সামনে একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়াচ্ছে আর কি, আমার কাছে এটা মনে হচ্ছে যে এই জায়গায় প্রোটেক্ট করে রাখা। আমি একটু ডিবেট করতে পারি হালকা করে, যে হয়ে গেছে এটা যে আমি একটা জিনিস, আমরা যদি দেখি যে এজ, ধরেন একটা ইনস্টিটিউশনের যে একটা যে এজ কম্পিউটিং এর একটা যদি আইডিয়া দেখি, যে আমার কোনো সেন্ট্রালাইজ ক্লাউড সিস্টেমের দরকার নাই। বেসিক্যালি when devices are connected together, ধরেন আমরা একটা বাসায় আমি, আপনি, আমাদের ফ্যামিলি সবাই মিলে থাকি, আমাদের প্রত্যেকটা ডিভাইস যখন একটা ওয়াইফাই কানেক্টেড, প্রত্যেকটা ওয়াইফাই এক একটা ডেটা সেন্টার হিসেবে, মানে প্রত্যেকটা ডিভাইসে এক একটা ডেটা সেন্টার প্রসেসিং হিসেবে কাজ করবে। সো এই যে একটা ডেটা সেন্টার রেস যে শুরু হয়েছে, আমি যেটা মনে করি সেটা 5-10 বছরে, যখন ডিভাইসগুলো যখন ইন্টারকানেক্টেড হয়ে যাচ্ছে, যখন এখন ইউএসএ তে যেমন প্রপোজাল আসছে যে 2021 সালের প্রপোজাল, প্রত্যেকটা গাড়ি একটা আরেকটার সাথে কমিউনিকেট করবে। তো এটা দিয়ে আরো অনেক আগে থেকে কাজটা হচ্ছে। হ্যাঁ, যখন ডিভাইসে যখন কমিউনিকেট করা শুরু করবে, আমার কোনো সেন্ট্রালাইজড কোনো ডেটা সেন্টারের দরকার হবে না, ওইরকম ভাবে এত ওয়াইড স্প্রেড দরকার হবে না। দরকার আছে স্টোরেজের জন্য, প্রসেসিং এর জন্য, বাট এটা আমার কাছে মনে হয় যে আমি তোমার কথার সাথে একমত। কারণ কেন বলবো সেটা, আমিও এই রিলেটেড একটা খবর দেখলাম, সেটা হচ্ছে যে এরকম একটা প্রস্তাব মনে হয় এই মুহূর্তে কোনো একটা কোম্পানি বা কোনো একটা গ্রুপ অফ পিপল তুলছে যে তোমার কি বলবো, মানুষের বাসা বাড়িতে হচ্ছে একটা চিপ বা একটা প্রসেসিং জিপিইউ টিপিইউ বসানো থাকবে। তো তার বাসায় যে আনইউজড কারেন্ট আছে সেইটা হচ্ছে ওইটা ইউজ করে চলতে থাকবে অটোমেটিক, এবং এর বিনিময়ে ওই মাসে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিবে হয়তো। তো ওই ধরনের ডেটা সেন্টারকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়ার কাজ বা কি বলবো যে প্রপোজাল এগুলো অলরেডি চলতেছে আর কি, যে কিভাবে বাস্তবায়ন করা যায়। This is the perfect time to talk about the next part of this. নজরবাদী যে পুঁজিবাদের কথাটা বললেন, সার্ভিলেন্স ক্যাপিটালিজম, যে একটা বাসার মধ্যেই হলে গিয়ে we are bringing in the device to do this kind of things. So, এবং শুধু যে ইয়েতে করতেছে তা তো না, আমাদের সেলফোন গুলাতে তো মনে করো যে
যদিও সবাই অস্বীকার করে যে কেউই নাকি কারো কথা শুনতেছে না, কিন্তু মানুষ এই ধরনের রেগুলার এক্সপিরিয়েন্স আছে যে তোমার গুগল হোম টোম বা অ্যালেক্সা এদের মিউট করে রাখা, কিন্তু মানুষ যখন তাদের ডাকতেছে তারা হচ্ছে ঠিকই রেসপন্স করতেছে। আবার সেলফোনেও হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে অনেকের মাইক্রোফোন অন হয়ে গেছে, বা ইভেন ওই রকম সেটিংসও থাকা অসম্ভব না যে হচ্ছে 24 আওয়ার এটা তোমাকে রেকর্ড করতেছে। কারণ এই ধরনের মানুষ টিভিতেও হচ্ছে এই ধরনের প্রযুক্তি নাকি, আবার এই মুহূর্তে মডেলটার নাম মনে নেই, বাট এরকম একটা টিভি ইয়ে আছে স্যামসাং বা সনি কারো ছিল, যেটা হচ্ছে বেসিক্যালি 24 আওয়ার ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন অন থাকতো এবং হচ্ছে সেই ডেটাগুলো সে ক্লাউডে পাঠিয়ে দিত ওই ওই কোম্পানি অফিসে। হ্যাঁ, তো মানে তো ইনপুট গুলো তো সব জায়গাতেই, মানে চারদিকে ছড়ানো আর কি, কার কাছ থেকে কিভাবে কত রকম ডেটা। হ্যাঁ, ইনপুট গুলো এগুলো হলে দিস ইজ জাস্ট ইন্টারনেট অফ থিংস, ওই যেটা আইওটি ডিভাইসেস বলে, মেইনলি স্মার্ট টিভি বলেন, আপনাদের এখন ফ্রিজও হলে কানেক্টেড টু, এভরিথিং ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট ম্যান। ওয়াশিং মেশিন, হ্যাঁ, আমার এয়ার কন্ডিশন, বাসার বাল্বও হলে গিয়ে ওয়াইফাই দিয়ে কানেক্টেড, জাস্ট টু গেট ইট মোর অ্যাক্সেসিবল, টিম করবো নাকি বাল্বের কালার চেঞ্জ করবো নাকি, সবই হলে গিয়ে কানেক্টেড। সো উই অ্যাকচুয়ালি ব্রড ইট আওয়ারসেলফ, তাই না? তো আপনি ঠিক প্রথমে বললেন যে ইট ওয়াজ আ ল সুট প্রবাবলি স্যামসাং এরটা, তারপরে আবার ওই যে ভ্যাকুয়াম ক্লিনারের যে একটা ইয়ে আছে যেটা রুম্বা বলে, রুম্বা, তো এগুলো হলে গিয়ে, হ্যাঁ, তারা হলে গিয়ে বিভিন্ন ল সুট ফাইল করা হয়েছিল। তো তারা যে এইভাবে যে ডেটা কালেক্ট করতেছে, এগুলো কোনো পারমিশন নাই। মোস্ট অফ দ্য কেসেই দে ইউজুয়ালি ডোন্ট সেটল দিস কেসেস, কারণ হলে গিয়ে তাদের যে ফাইন প্রিন্ট আছে, যখন একটা ডিভাইস বা কিছু কিনা হচ্ছে, তখনই হলে গিয়ে ওগুলো মেনশন করা থাকে যে হাউ দে উইল অপারেট, as long as it's connected, power on নাকি অফ doesn't matter, হ্যাঁ হ্যাঁ, they can still collect those data. সবার বাসায় অ্যালেক্সা আছে, সবাই বলছে যে অ্যালেক্সা, ইউএস এর কথা বলতেছি, অ্যালেক্সা যদি ডিভাইসটার কথা বলেন আপনি, অ্যালেক্সা ডিভাইসটা কি বাংলাদেশের তো গুগল হোম ওইভাবে ইউজ করে না। অ্যালেক্সা তো জাস্ট বলা হয়েছিল যে মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি আস্ক ইট আ কোয়েশ্চেন, কোনো কিছু যদি অ্যাড করতে হয় গ্রোসারি লিস্টে, অ্যালেক্সা, বাট তোমার সেলফোনেও তো গুগল হোম তুমি অলওয়েজ অন করে রাখতে পারো এরকম করে যে তুমি যখনই হেই গুগল বলবা সে হচ্ছে তোমাকে রেসপন্ড করবে। তো যাদের এটা অন করে তারা তো 24 আওয়ার দ্য ফোন ইজ ওয়েটিং টু হিয়ার হেই গুগল। সো ওইটা অনেকেই করে, এটা অনেকেই ইউজ করছে, তাদের ক্ষেত্রে ওইভাবে নিয়ে নিচ্ছে হয়তো তথ্যগুলো। তো নজরদারি যে পুঁজিবাদের কথাটা, তো সার্ভিলেন্স ক্যাপিটালিজম, তারা হলে গিয়ে মেইন কনসেপ্টটা যেটা নিয়ে আসছিল, যে তারা হলে গিয়ে মানে যেটা নিয়ে কথা বলার চেষ্টা করছে যে এই ডিভাইস যা আছে সবগুলো হলে গিয়ে সবসময় কনস্ট্যান্টলি ডেটা কালেক্ট করতেছে। তারা হলে গিয়ে ইটস নট লাইক গভর্নমেন্ট যে পুলিশ যে সার্ভিলেন্স করে বা CIA সার্ভিলেন্স, ইটস নট লাইক দ্যাট, ইটস টোটালি ডিফারেন্ট কেস দ্যান দ্যাট, বাট কনসেপ্টটা অলমোস্ট সেম। তো তারা সবসময় এইসব যে কালেক্ট করে, তারা হলে গিয়ে এই ডেটাগুলো প্রসেস করে হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য, হিউম্যান বিহেভিয়ার দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে, মানে তাদের প্রেডিক্ট করবে যে হলে গিয়া, যেমন অ্যালেক্সা নিয়ে যেটা অ্যালেক্সা ইজ লাইক অ্যামাজনের যে অ্যালেক্সা আছে, সেটা কি 2014 বা 15 ডিভাইস, আই থিঙ্ক মাইট বি older than this. তো তারা হলে বলতেছিল যে আসলে এই লোকটা যদি 1 কেজি আলু অর্ডার দেয়, there's a possibility 1 কেজি পেঁয়াজও অর্ডার দিতে পারে, এরকম একটা অ্যানালাইসিস ছিল। যে এটাই মনে করতেছিল যে সার্ভিলেন্স ক্যাপিটালিজম হচ্ছে কি, যে তারা ওইভাবে প্রেডিক্ট করার চেষ্টা করতেছিল যে তারা অনিয়নে কালেক্ট করবে। বাট 2026 এ আসছে, যেটা আমরা বুঝতেছি, যেটা একসময় কনস্পিরেসি থিওরির মতো মনে হইতো, যে তারা অ্যাকচুয়ালি যে সব ডেটাই কালেক্ট করে, ইটস নট অনলি টু প্রেডিক্ট সামথিং। ওকে, সব ডেটাই তারা চায় তোমার একটা প্রোফাইল তৈরি করতে, সবারই লক্ষ্য একটাই, একটা প্রোফাইল তৈরি করা, এবং তারা আবার এই প্রোফাইলগুলো ধরে তারা হচ্ছে ইনফরমেশন বেচাকেনা করে একজনের সাথে বিভিন্ন জনে। তো তোমার এর মধ্যে যেগুলো টার্গেটেড অ্যাড দেখানো খুবই একটা কমন ব্যাপার, যে তুমি কথা বলতেছো ফোনে বা কারোর সাথে, হঠাৎ করে তুমি অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়াতে গেলে বা কোনো একটা ওয়েবসাইটে গেলে, সেখানে দেখবে অ্যাডগুলা ওই রিলেটেড চলে আসতেছে। এটা তো খুবই স্ট্রেঞ্জ, এটা তো সবার ক্ষেত্রেই মনে হয় যে কম বেশি ঘটছে বা ঘটে। তারপরে হচ্ছে তুমি যে আবার যখন একজন আরেকজনের সাথে ডেটা শেয়ার করে, তারা আবার নিজেরাও হচ্ছে ইয়ে করতে পারে, যেমন হচ্ছে তোমার কি বলবো, যে
একটা গ্রোসারি স্টোর বা একটা দোকান, একটা সুপার মার্কেট, তারা হয়তো তোমার তথ্য গুগলের কাছ থেকে কিনে নিচ্ছে, যে হচ্ছে তুমি কি গুগলে সার্চ দাও কোন কোন বিষয়ে, তো তাতে করে তোমাকে হচ্ছে ওই অফারগুলো, ওই ধরনের ডিলগুলো তারা তোমাকে দিবে। এই ধরনের ঘটনাও ঘটে। হ্যাঁ। তো কিন্তু এটা তো হচ্ছে আমরা বলতেছি যে কোম্পানির পার্সপেক্টিভে আমরা যদি রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কিছুটা দেখি, যে এই নজরদারি পুঁজিবাদ বা সার্ভেলেন্স এটা কিভাবে কাজ করে রাষ্ট্রীয় পর্যায়ে। তারা তাহলে কি সবসময় সিকিউরিটির কথা বলবে, সার্ভেলেন্স অলওয়েজ মিনস সিকিউরিটি। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস কি, যে এটা হলে এটা ইট ওয়াজ অলওয়েজ দ্য সিকিউরিটি। তো লন্ডনের যেগুলো হলে যেগুলো মানে লন্ডন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাস সার্ভেলেন্সের আই ডোন্ট নো ইটস আ রোল মডেল ম্যাস সার্ভেলেন্সের আচ্ছা। লন্ডন। ইটস নট চায়না, ইটস নট। আমি জানতাম লন্ডন। কারণ দে স্টার্টেড দ্য আর্লিয়েস্ট লন্ডন। তো ওরা বলছিল যে হলে এগুলো দিয়ে হলে তারা সিকিউরিটি ইনশিওর করবে, যে কোনো ধরনের কর্ম বা কিছু যাতে না হয়, সেফটির জন্য এই খরচই। বাট ইন রিয়ালিটি যেটা দেখা গেছে যে তারা হলে গিয়ে এগুলো দিয়ে দে ওয়ার ট্রাইং টু প্রেডিক্ট দ্য বিহেভিয়ার অফ দ্য ইউজার, মানে যাদেরকে সার্ভেইলেন্স করা হচ্ছে তাদের যে rather than solving the crime itself, যে হলে ক্যামেরা রিভিউ করে বা ফাইন হচ্ছে পুলিশ রেসপন্ড করবে, তারা ওইটা না করে দেখা গেছে যে অনেক কিছু, যে এই লোকটা এই ব্যক্তি এরকম, তার নাম এটা, তার ব্যাকগ্রাউন্ডটা ইমিডিয়েটলি চেক করে দে ওয়ান্ট টু প্রেডিক্ট দ্যাট দিস গাই ইজ গোনা কমিট আ ক্রাইম অর সো এটা এগুলো রিয়েলিটি হয়ে গেছে অনেক আচ্ছা ক্ষেত্রে। আচ্ছা। তো তো যেমন একটা নট অনলি দ্যাট, তারা বলে যে যদি আমার জাস্ট ব্যাকগ্রাউন্ড আর আমাকে কেমন দেখতে কেমন এটাই যদি অ্যানালাইজ করতে ঠিক আছিল, বাট তারা হলে গিয়ে ইমোশনাল যে ট্র্যাকিং আছে, ইনফ্যাক্ট হলে গিয়ে দেখা যায় যে অনেক কেসে যে দেখা যায় যে আরেকটা বড় একটা কোম্পানি, এখন ওয়ান অফ দ্য মেজর কোম্পানি নোন ফর মিলিটারি কন্ট্রাক্ট, প্যালান্টিয়ার হলে গিয়ে তারা সব কিছু ট্র্যাকিং করে। ইটস নট অনলি বিহেভিয়ারিয়াল, মানে আমার মনে হয় ফিজিক্যাল অ্যাট্রিবিউটস ইটসেলফ ট্র্যাক করে না, কারণ তাদের আসলে ইউজার এন্ডে ওইভাবে কোনো কানেকশন নাই। তো তারা ডেটা প্রসেস করে, তারা গভর্নমেন্ট কন্ট্রাক্টে ডেটা প্রসেস, তারা ডেটা প্রসেস ট্র্যাক করে না। হ্যাঁ, বা তারা কিছু ট্র্যাক করে না। বাট আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাই, যাদের কাছে যারা আর্লি এই স্টেজে যারা গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়েছে, যেমন হলে যারা হলে যাদের বিজনেস হলে ডেটা প্রসেসিং বা ডেটা ইউটিলাইজ করা, they have this source of massive data, কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ডেটা আমাদের কাছে নেই, কোনো কোম্পানির কাছে নেই। সব ডেটা আছে গভর্নমেন্টের কাছে থাকে, বাট গভর্নমেন্ট ইউজুয়ালি মানে কিছু কিছু কেসে দেখা গেছে যে 1%ও প্রসেস করে না, ইউটিলাইজ করে না। সো যারা আর্লি কন্ট্রাক্ট নিতে পারছে তারা হলে গিয়ে ওইভাবে they get a better benefit out of it. So it can help some of these companies. এই ডেটা যদি অ্যাভেলেবল করতে পারে, এবং এই ডেটার যে আসলে কি পরিমাণ গভীরতা আছে, যে রাষ্ট্রের কাছে বা অনেক কোম্পানির কাছে যে কি পরিমাণ তথ্য থাকে, যে এই তথ্যগুলা কতটা ডিটেলস তারা জানে। এটা একটা উদাহরণ ছিল, যেমন তোমার ওই যে এটা কত সালে হয়েছে স্পেসিফিক আমার মনে নেই, বাট আমেরিকার একটা সুপার স্টোর টার্গেট, সেখানে ওই শহরের মানে আমেরিকার একটা ছোট শহরের একটা মেয়ের বাসায় হঠাৎ করে টার্গেটের থেকে কুপন আসছে বা প্রোডাক্ট আসছে, যেখানে হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড জিনিসপত্র ছিল। তো সেই মেয়ে যে প্রেগনেন্ট এটা কেউই জানতো না, কিন্তু টার্গেট কিভাবে জেনে গেল, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ায়। যে টার্গেট হচ্ছে ওই মেয়ে অনলাইনে কি খুঁজছে, মানে টার্গেট ওয়েবসাইটে কি সার্চ দিছে এবং কি কি কিনতেছে, এই তথ্যগুলো একত্রিত করে সে ধারণা করছে যে এই মেয়ে প্রেগনেন্ট। তো এটা নিয়ে মনে হয় পরবর্তীতে কেস টেসও হয়েছে, যে এইটা তো জাস্ট একটা তাই এর চেয়ে আরো অনেক কি বলবো, এটা 2012 কেস। 12, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক আগে। হ্যাঁ, মানে এখন তো 14 বছর চলে গেছে, এর মধ্যে অন্য লেভেলে চলে গেছে এখন আরো, এবং ডেটা প্রসেসিং ক্যাপাসিটিও অনেক কমপ্লিকেটেড হয়েছে আগের চাইতে। আর এই সার্ভেলেন্স ক্যাপিটালিজমের আরেকটা এক্সাম্পল যেটা, সেটা হলে গেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। তারা হলে নির্বাচনের রেজাল্ট এই সেই এগুলো মানে তারা ব্রেক্সিট এবং ইউএস 2016 ইলেকশনে তাদের নাকি কন্ট্রিবিউশন ছিল, তাদের ইনভলভমেন্ট ছিল। বাট
আমি যেটা বলতে চাচ্ছি ওটা আমি শর্টকাটে বলি বেসিক্যালি একজন আছে তারা হলে গিয়ে একটা কুইজ বানাইছিল পার্সোনালাইজেশন অনেক কুইজ আছে না হ্যাঁ আর বাজফিড বা ইয়াতে আমরাও ওই সময়টাতে ওগুলা প্রচুর পপুলার ছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এগুলো ভালো তার টেক দিস কুইজ to say what kind of which Disney character are you. এক্স্যাক্টলি। আমার বয়স এত I'm not saying this was the exact quiz but হলে কি আমরা নিজেদের থেকে হলে কি এইসব ডেটা আমরা নিজেরাও বানাইতাম এই ধরনের কুইজ টুইজ, এরকম ছিল, হ্যাঁ। তো তারা হলে কি এরকম বিভিন্ন কুইজ টুইজ রান করছে তো ক্যামব্রিজ অ্যানালিটিকা নাম করেন যে রান করছে সেটি হে অ্যাকচুয়ালি সোল্ড দিস ডেটা টু দেম। তো ফেসবুক যেটা বলতেছে যে ফেসবুকের যে কনসার্ন ছিল যে ফেসবুক did not allow them to sell this data. আর গভর্নমেন্ট গুলো হলে গিয়ে তারা হলে গিয়ে এগুলা জানতো না, পরে গিয়ে হলে গিয়ে ইভেন্চুয়ালি জানছে। বাট আমি যেই কারণে এই টপিকটা তুলছি যে হলে গিয়ে এটা আমি 2017 স্টোরি বলতেছি। হ্যাঁ ওকে, তখনই ইট ওয়াজ নট ডিমড অ্যাজ আ ক্রিমিনাল অর লাইক পিপল ওয়ার লাইক আচ্ছা এই ডেটাগুলো ইউজ করে তারা এই ইলেকশনে ব্যবহার করতেছে, দিস কুড বি এ ক্রিমিনাল অ্যাক্টিভিটি অর সামথিং, বাট ইটস নট। It's just basically তাদেরকে ফাইন দেওয়া হয়েছে, they are protected by those kind of things, যারা করতেছে তারা ওইভাবে লিগালি করতেছে। This is normal, যে data collection, data processing and things like that. এগুলো হলে এখন we invite these people. হ্যাঁ, এবং এইটা যে শুধু আমরা যেটা বলছিলাম যে তোমার আমার ব্যক্তিগত যে কি বলবো কেনাকাটা বা আচার আচরণ, শুধু এগুলাকেই যে কি বলবো যে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে তা না, তোমার রাজনৈতিক চিন্তা ভাবনা, তোমার ধর্মীয় চিন্তা ভাবনা, তোমার সকল দিকেই হচ্ছে এটার প্রভাব কিন্তু পড়ে আসলে। যে রাজনৈতিকভাবে তুমি কি ধরনের পোস্টে লাইক করো, কোন ধরনের ভিডিও দেখো, কোন ধরনের গান শুনো, এগুলা দেখে দেখা যায় যে কোম্পানিগুলো তোমার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করে হয়তো। এবং যদি চায় কেউ এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে দিয়ে তখন এই প্রত্যেকটা ইউজারকে বা অনেক ইউজারকে হচ্ছে ম্যানিপুলেট করা সম্ভব যে আচ্ছা সে এইটা দেখে তাহলে তাকে আমরা এই ধরনের কন্টেন্ট পুশ করি, সে ওইটা দেখে তাকে আরেক ধরনের জিনিস দেখাই, তখন কিন্তু আসলে এটা, এবং আমার ধারণা এটা অলরেডি হয়েছে বা হচ্ছে আর কি, আমরা বিভিন্ন ধরনের রিপোর্টে তো এটা দেখছিও। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং চার্ট তুলেছেন, এটাও একটু যদি আমরা মাত্র এই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম যে একটা জিনিস what it looks like and actuality তে কি, in reality ওই জিনিসটা কি প্র্যাকটিক্যালি এই চার্টটা। সো যেমন ফেসবুক হলে গিয়ে পুরাটা জিনিস আইডিয়া অফ ফেসবুক, আমরাও যখন ইনফ্যাক্ট মার্ক জুকারবার্গও যেটা বলছে যে বন্ধুদের সাথে যোগাযোগ করবো, তারপরে বন্ধুদের থেকে ওইটা মেবি ফ্যামিলিদেরকেও অ্যাড করতে পারি, আর ইন রিয়ালিটি দেখা গেছে যে হলে গিয়ে যে ব্যবহারকারীদের মানে ইনফরমেশন মানে সবকিছু ইনফরমেশন উই হ্যাভ নো আইডিয়া ম্যান। এক্স্যাক্টলি, যে এই যে আমাদের এই পরিমাণ তথ্য আছে এইটা আমরা নিজেরাও জানতাম না, এবং এখনো অনেক তথ্য আমরা জানি না অবশ্যই, যেটা হয়তো ফেসবুক, গুগল বা বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলা তাদের অ্যালগোরিদম দিয়ে বের করে রাখছে। তো এইটা সবাই তো তাই করার চেষ্টা করতেছে, যে ডেটা কলোনিয়ালিজমের যে এইটা তো হচ্ছে সবাই তো মাস্ক করেই করতেছে, মানে হচ্ছে একটু তো এই যে এখানে যেরকম বিষয়গুলো আছে, তুমি বন্ধুর সাথে যোগাযোগ করতেছো বা তুমি শুধুমাত্র সার্চ করতেছো, কিন্তু গুগলের এখনো মানে দেখো যে গুগল এত কিছু করে কিন্তু মানুষই স্টিল এটাকে হচ্ছে প্রাইমারিলি একটা সার্চ ইঞ্জিন হিসাবে প্রথমে চিন্তা করে বা মাথায় একটা ইমেজ আসে, তাই না? ওরকম টিকটক, যেমন টিকটক সেম তোমার বলতেছে যে হচ্ছে জাস্ট এন্টারটেনমেন্ট এবং নিউজ ইনফোটেইনমেন্ট এই ধরনের, কিন্তু আসলে এটা তোমার হচ্ছে ইমোশন, তোমার হচ্ছে কতক্ষণ ভিডিও দেখবা, কিভাবে দেখবা, তোমার হচ্ছে পুরাপুরি এই কনসেন্ট্রেশন গুলো এগুলো সব ট্র্যাক করতেছে, এভরি সিঙ্গেল থিং, যেটা মানুষের তোমার আপনার হয়তো জানাও নাই, এই যে একটু আগে যেটা বললাম ফেসবুক বা ইয়ার ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও তাই। তো এটা আমি এক্সাম্পল একটা অ্যাড করতে পারি, যেটা হলে গিয়ে একটু ডিফারেন্ট ধরেন, সেটা হলে গিয়ে মানে স্টোরি দিয়ে অ্যাড করি, সেটা অ্যামাজনের যে রিং ডিভাইস গুলো আছে, রিং ডিভাইস হলে গিয়ে যে কলিং বেলের মতো সবসময় রেকর্ড করতে থাকে, সেই ডিভাইস গুলোর কথা বলতেছি। তো এই ডিভাইস গুলো কিন্তু প্রথম দিকে যখন লঞ্চ করা হয় তখন কিন্তু এত পপুলার ছিল না, বাট আফটারওয়ার্ডস যখন দেখা যাচ্ছে যে পোর্চ পাইরেট জিনিসটা, পোর্চ পাইরেটের কোনো বাংলা আছে? বাংলা নাই শিখতো। তো অ্যামাজনের কোনো ডেলিভারি বা কিছু যখন দেওয়া হয় তো অনেক সময় দরজার কাছে রেখেই
ডেলিভারি ম্যান চলে যায়, হ্যাঁ কলিং বেল বাজায় চলে যায়। তো যখন মানুষজন বাসায় আসে তখন গুলা কালেক্ট করে। তো ওপেনই থাকে যে বক্স গুলা। কেউ we have this issue thing, trust thing যে কেউ এগুলা করবে না। তো দেখা গেছে যে আহ, এই মানুষের বাসার সামনে থেকে এইসব বক্স টক্স অনেক কিছু চুরি হওয়া শুরু করে। তো মানুষজন they were tempted to buy the Amazon ring device. সবাই তো রিং ডিভাইস আনতো, রিং ডিভাইসের করতো, দেখতে থাকতো। তো তো এই মানুষজন মনে করতেছিল যে ওদেরকে রিং ডিভাইস ইজ মেকিং আস সেফ, বাট তারপরে দেখা যায় যে রিং ডিভাইসের ফাইন প্রিন্টেই লেখা আছে যে দেয়ার যে কেউ এটা মনিটর করতে পারবে। নট অনলি অ্যামাজন, তারা হলে লোকাল লোকাল ন্যাশনাল ল এনফোর্সমেন্ট সবাই এগুলার অ্যাক্সেস মানে এগুলো হলে গেছে সার্ভেলেন্স। মানে এটা এই যে ফেসবুক যেমন আমাদের বন্ধুদের সাথে কানেক্ট করার জন্য, বাট ইন রিয়ালিটি ইট ওয়াজ জাস্ট লার্নিং আওয়ার বিহেভিয়ার, টেকিং আওয়ার ডেটা, টেকিং আওয়ার ইনপুট। সো প্রত্যেকটা কোম্পানিরই এরকম এক একটা ব্যাক স্টোরি আছে। তো বেসিক্যালি চাইলে কোম্পানি বা রাষ্ট্র বলো, মানে সবার ক্ষেত্রেই সবাই যেটা করতেছে, যেটা বললাম যে মাস্কিং করে করতেছে, হয় সেফটি, তুমি আগে বলতেছিলে সেফটির কথা বলে, বা হচ্ছে তোমার কি বলে কমিউনিকেশন, অথবা হচ্ছে কি বলবো কনভিনিয়েন্স, এগুলোর কথা বলেই তোমার কাছ থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করতেছে এবং এটা দিয়ে তোমাকে ম্যানিপুলেট করতেছে। এবং এই ম্যানিপুলেশনের একটা যদি আমরা দেখে, যেমন হচ্ছে শুধু ম্যানিপুলেট করতেছে আমরা যখন বলি, আসলে কিন্তু অনেকে সেটা ওইভাবে ধরতে পারে না বা আসলে মিসট্রিস করে যে কিরকম ফেসবুকের ভিডিও দেখার যে সিস্টেম বা ইউটিউবে ভিডিও দেখার যে সিস্টেম, এটা কিন্তু আজকে থেকে 5 বছর আগে ছিল একরকম, সেখান থেকে কিন্তু বর্তমানে আরেক রকম হয়ে গেছে, তাই না? এবং মানুষের কিন্তু যে চিন্তা ভাবনা বা তোমার এই অভ্যাস, এগুলো কিন্তু সেটা পাল্টে গেছে গত 5 বছরে। কারণ হচ্ছে তাদের অ্যালগোরিদম যেভাবে আপডেট হয়, মানুষের ব্যবহার বা হচ্ছে অভ্যাসগুলো ওইটার সাথে সাথে আপডেট হয়। যে তারা হচ্ছে তোমার স্ক্রোল করতে চাচ্ছে, তুমি হচ্ছে তখন আস্তে আস্তে স্ক্রোল করা শিখে গেলা। তুমি আগে তো ইউ ডিডন্ট নো লাইক স্ক্রোলিং কি জিনিস, মানে অ্যাটলিস্ট সেলফোনে তোমার হচ্ছে যখন বাটন ফোন ছিল। তো এটা শুধু হচ্ছে তোমার যেমন, তারপরে আবার আছে যে এখানে আরেকটা উদাহরণের কথা বলতেছে যে লাইক কাউন্ট বা অটো প্লে। এই যে হচ্ছে একটা মনস্তাত্ত্বিক যে ফেসবুক মনে করো বলে দিলে, না আমি হচ্ছে অটো প্লে করে দিব, তোমার হয়ে ভিডিও চলতে থাকবে, তোমার কিছুই করা লাগবে না। তার মানে তুমি জাস্ট দেখবা। এবং মানুষজন হচ্ছে তারা আবার এই অটো প্লে বা এই ধরনের ফিচারগুলো আবার পুশ করে কিভাবে, এগুলোকে হচ্ছে ডিফল্ট মোড দিয়ে দেয়, যে হচ্ছে এটা অটোমেটিক আসবে, তোমাকে হচ্ছে অফ করতে হবে। তো তারা বেসিক্যালি আবার এই যে কতজন গিয়ে অফ করতেছে, তারা হচ্ছে তোমাকে অফ করাটা একটু কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট করে দেয়, যাতে তুমি হচ্ছে অনেকে হয়তো খুঁজতেই যাবে না যে কোথায় আছে। তো যে কতজন আসলে অফ করছে, যারা শুনছেন। তো আমাদের আই থিঙ্ক আমাদের যে মিসকনসেপশন ছিল সবাই, উই হ্যাভ টু অ্যাগ্রি, তারা ওদিকে বিহেভিয়ার অ্যানালিসিস করে আমাদেরকে প্রোডাক্ট বা কোনো অ্যাড দেখাচ্ছে, বাট কারেন্ট এই যে এটা দেখা যাচ্ছে যে না, এটা কিছুই না, মানে দে উইল পুশ দ্য প্রোডাক্ট অন ইউ ইফ ইউ নিড টু বাই, ইভেন ইফ ইউ ডোন্ট নিড। মানে ওইটাই হলে গিয়ে করা হইতেছে, মানে উই ট্রেন দ্য অ্যালগরিদম এনাফ যে তারা আমাদেরকে, মানে আমার যে একটা জিনিস লাগবে সেটার উপর বেসিস করে যে তারা যে একটা সাজেশন দিত, ওইটা দেয় তারা হলে গিয়ে ওই একটা হার্ড মেন্টালিটি বা ওইভাবে অ্যানালাইজ করে দেখা গেছে যে ওই জিনিসটা, ওই প্রোডাক্টটা দেখাইলে যেটা আমার নাও লাগতে পারে, বাট এটা সবাই কিনতেছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, সো they know that there's a possibility I will buy that too, even if I don't need it or not. That was supposed to be the main purpose. That way আমার অ্যালগরিদমের আইডিয়া এটাই ছিল আগে, বাট এটা হয়ে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। না এখন যে আমরা যদি এটার সাথে আবার ডিজিটাল ক্যাপিটালিজম যে এখনো আবার আছে এবং সেটা আবার হচ্ছে ডেটা কলোনিয়ালিজমের সাথে মিলেমিশে কাজ করতেছে, এইটা একটা যেমন ডেটা কলোনিয়ালিজমের ডেফিনিশন ওইভাবে কি বলি নেই। তো বেসিক্যালি এটা হলে ডেটা কলোনিয়ালিজম মানে ইটস নট লাইক দ্যাট ব্রিটিশ কলোনিয়ালিজম অর সামথিং লাইক দ্যাট। ইটস লাইক বেসিক্যালি মেটাফরিক টার্ম, বিশ্বের উপরে বেসিস করে। হ্যাঁ, একটা মেটাফরিক টার্ম ওইরকম।
না, এটা দিয়ে অনেকগুলো রিসার্চ পেপার আছে। তো বেসিক্যালি এটা দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করতেছে হলো গেছে ইন্ডিভিজুয়াল স্পেশালি এখানে লো ওয়েজ ওয়ার্কার যারা আছে বা যারা হলো গিয়ে কন্ট্রিবিউটর ছিল, তাদের উপর হলে গিয়ে তাদের কাজের উপর ওনারশিপ ক্লেম করে। হুম। সেটা হলে গিয়ে সেগুলো দিয়ে সেই ডিজিটাল অ্যাক্টিভিটি গুলো কালেক্ট করা হয়েছে। বেসিক্যালি সো ইন্ডিভিজুয়ালদের উপর আহ ইন্ডিভিজুয়াল লোকজনদের উপর অ্যাসাইনিং ওনারশিপ মানে তাদের যে কাজ ডিজিটাল বিহেভিয়ার সবকিছু আছে লেট ইট বি পেইড অর আনপেইড অর জাস্ট সাম র্যান্ডম অ্যাক্টিভিটিস অন ফেসবুক সামথিং দ্যাটস ওয়াই দ্য কলোনিয়ালিজম এই জন্য এটাকে কলোনিয়ালিজম বলা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো এই রিলেটেড একটা দেখি দাঁড়াও ভিডিও যেটা হয়তো এই বিষয়টাকে আরেকটু এক্সপ্লেন করতে বা ক্লিয়ার করতে সাহায্য করবে। Seminar. Fíjate. Ya va. Ya la cámara. Fíjate. সবার মাথায় ক্যামেরা আছে। Cámara. Es que veis হ্যাঁ, তো এই ভিডিওটাতে মূলত দেখা যায় যে সবার মাথায় হচ্ছে ক্যামেরা আছে। এই প্রত্যেকের মাথায় একটা ক্যামেরা। মূলত এরা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে ক্যামেরাটা ভিডিও রেকর্ড করতেছে বা ভিডিও থেকে ট্রেন্ড হচ্ছে। এই ইনফরমেশনগুলোকে পরবর্তী ট্রেন করে নিশ্চয়ই এমন কোনো স্টিরিং মেশিন বানানো হবে যেটা হচ্ছে এই কাজগুলো নিজেই করতে পারবে বা কোনো একটা রোবটকে ট্রেন করা হবে। এই ধরনের কিছু একটা ঘটবে সম্ভবত। এবং এই ধরনেরই আরেকটা ইনফরমেশন আরেকটা নিউজ দেখতেছিলাম যেখানে দেখা যাচ্ছিল যে হাতের সাথে হচ্ছে তোমার লাগানো একটা ডিভাইস লাগানো যেটা হচ্ছে তার কাজ করার সময় যে হাতের মুভমেন্ট এগুলো হচ্ছে ট্র্যাক করতেছে। তো এগুলা কি যে এই তথ্য তো এখানেও নেওয়া হচ্ছে নিয়ে এগুলাকে হচ্ছে আমার কি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার বা নতুন টেকনোলজি তৈরি করাতে পথে এটাকে ইউজ করা হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে এই লোকগুলার চলে যাবে কনসেন্ট আছে। হ্যাঁ, এই লোকগুলা যখন এই ব্যান্ড গুলো পরিয়ে দেওয়া হচ্ছে এটাতে ইন্ডিয়ার একটা গার্মেন্টস এরিয়া এটা কিন্তু মালিক পক্ষ বা ম্যানেজার বা সুপারভাইজার এসে বলতে হবে ইউ নিড টু ওয়ার দিস ব্যান্ড, আপনাকে এই ব্যান্ড গুলো পরে আজকে থেকে কাজ করতে হবে, নেক্সট 30 দিন কাজ করতে হবে। তাদের কিন্তু এখানে কিন্তু তাদের কোনো মত নেই, তাদের কিন্তু জাজমেন্ট নেই যে আমি করবো না বা কিছু করবো না। দে আর জাস্ট পুশিং দিস। সাম অফ দেম ইভেন লুকস হ্যাপি টু ইউজ দিস ডিভাইস। Unbeknownst to them তারা যে রিপ্লেসড হয়ে যাবে 1-2 বছর পর। That's like a colonialism. This is a true form of colonialism, right? যে তারাই হলে কন্ট্রিবিউট করতেছে তাদের নিজেকে রিপ্লেস করার জন্য। তো we have no idea about this. তো এটা তো একটা জিনিস। তারপরে আবার যেমন বাংলাদেশে অনেক সবাই বলতেছে ওদিকে এআই আসার পর থেকে ফ্রিল্যান্স কাজও কম। অনেকগুলো কোম্পানি ছিল বাংলাদেশে যেগুলো অফশোর কোম্পানি, আউটসোর্সিং কোম্পানি সেগুলো বন্ধ হয়ে গেছে। তো ছেলেগুলোদেরকে 15,000, 20,000, 25,000 টাকা বেতন দিয়ে দিকে দ্যাট ওয়াজ আ গুড জব। বিভিন্ন কোম্পানি যে ট্রান্সক্রাইবিং কোম্পানি তারা বলতেছে যে তারা মেডিকেল কোম্পানিতে ট্রান্সক্রাইব করে এই করে সেই করে। They were effectively contributing this digital colonialism, digital data collection, data processing এগুলোর জন্যই ফ্রিল্যান্স ওয়ার্কের যেগুলা what's it called ওই আপওয়ার্ক ওখানে দেখা যায় যে অলিগা তারা যে কন্ট্রিবিউট করছে এফেক্টিভলি, লেট ইট বি প্রোগ্রামিং, লেট ইট বি অ্যান এসে লিখে দিত, এই লিখে দিত, সেই লিখে দিত, এইসব কাজ করে দিত। দে এফেক্টিভলি কন্ট্রিবিউটেড দিস কাইন্ড অফ থিংস। হ্যাঁ, দে ওয়ার গেটিং পেড, বাট the irony is that they were only getting paid, only doing this work to get replaced. At the end of the day, তাদেরই জব নাই। কিন্তু এটা আমার কাছে একটা মনে হয় যে জানি না যদি আগের মতো হয় তাহলে একরকম হবে, আবার যদি এটা একটা নতুন রিয়েলিটি তৈরি হয় সেটা ডিফারেন্ট হতে পারে। যে আগের মতো হলে কি হতে পারে যে এটা রিপ্লেস করলেও আবার নতুন জব প্রডিউস করে, নতুন জব হচ্ছে সেক্টর ওপেন করে, যেটা হচ্ছে আমরা ইন্টারনেট যুগে দেখছি, কম্পিউটার যুগে দেখছি, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময় দেখছি। এগুলো তো মেশিনারিজ আসছে, টেকনোলজি আসছে, মানুষের একটা ধরনের চাকরি চলে গেছে, নতুন আরেক ধরনের কাজ সৃষ্টি হয়েছে, এইটার একটা রিয়েলিটি আছে।
আবার হইতে পারে যে এখন আসলে হয়তো যদি রোবোটিক টেকনোলজি এবং এআই টেকনোলজি এজিআই হয়ে যায়, যেটা হচ্ছে কি বলবো যে এআই এর বলে যে হচ্ছে ম্যাক্সিমাম ভার্সন, যেটা হচ্ছে বেসিক্যালি মানুষের মতো রিজনিং করবে বা চিন্তা ভাবনা করবে। আহ, ওই লেভেল হইলে তখন হয়তো আরেক ধরনের রিয়েলিটি হতে পারে, তখন জানি না, তখন আমার কাছে কিছুটা আনপ্রেডিক্টেবল মনে হয় বা আমার কাছে আননোন মনে হয়। তো এই প্রসঙ্গেই একটা বলছে যে এখানে যে হচ্ছে এই যে যদি ওই ধরনের সিনারিও হয় বেসিক্যালি, তাইলে হচ্ছে অনেকের ধারণা এখানে দুইটা ভাগ হইতে পারে আর কি, বা ভাগ অলরেডি আছে আর কি, গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথ। তো ওই গ্লোবাল নর্থের কাছে এই এজিআই বলো পাওয়ার বলো সবকিছুই থাকবে, ডেটা থাকবে, আবার হচ্ছে প্ল্যাটফর্মগুলোরও তাদের থাকবে, আবার এই ডেটা প্রসেস করার ক্যাপাসিটিও তাদের থাকবে। আর এখানে হচ্ছে মূল কি বলবো কনজিউমার বলো বা ক্লায়েন্ট, তারা হচ্ছে গ্লোবাল সাউথের লোকজন। তো এইরকম একটা বিভাজন আমরা শুনি বা দেখি। তো তুমি কি দেখছো নাকি এই প্রসঙ্গটা যদি বিস্তারিত? এবার এই এই যে যেটা বলতেছিল সেটা হলে গিয়ে তো এই ডেটাগুলো তো আমাদের ন্যাশনালি বা আমাদের বর্ডারের উইদিন আওয়ার বর্ডার রাখা হচ্ছে না। এটা হলে হচ্ছে ইউটিলাইজ করে দে আর মেকিং দিস ডিভাইস। মানে হইতে পারে যে হলে গিয়ে তারা প্রোডাকশন ওইসব গ্লোবাল নর্থে নিবে না, প্রোডাকশন ওইখানে যাবে না, প্রোডাকশন এখানেই হবে। বাট অ্যাকচুয়াল রিপ্লেসমেন্ট বা অ্যাকচুয়াল যে আহ, মানে জব আনএমপ্লয়মেন্টের যে একটা ইফেক্ট হচ্ছে আনএমপ্লয়েড পিপল, এটা কিন্তু হচ্ছে কিন্তু এই সাউথে এই সব কান্ট্রির উপর। প্রোডাকশন কিন্তু এখানেই থাকছে, বাট দে আর জাস্ট গেটিং রিপ্লেসড উইথ দ্য পিপল। তো ইটস নট রিয়েলি লাইক তাদেরকে যে রিপ্লেস করলেই যে হলে কি আরেকটা জব বা আরেকটা কিছু দেওয়া হবে, দিস ইজ রাইট। সবার ক্ষেত্রে হবে না হয়তো, না সেক্ষেত্রে কি তাইলে হবে। ভবিষ্যতে তাইলে তো মানে যদি এই ধরনের একটা সিনারিও হয়, তাইলে কি তখন পৃথিবীর সকল কি বলবো গরিব রাষ্ট্র যারা আছে, মানে তারা কি করবে? তারা কি তখন মানে অন্য দিকে ছড়ায় পড়বে, আহ, যেহেতু তাদের আর কোনো কিছু করার নাই? এটা আবার এবং আবার একটু কলোনিয়ালিজম অলরেডি হচ্ছেও তো মনে হয় এই ঘটনা। হ্যাঁ, এইটা মানে তাদেরকে কিন্তু মানে বেসিক্যালি কলোনিয়ালিজমের সাথে কি যখন হলে গিয়ে দেখা যাচ্ছে আমাদের দেশে হলে গিয়ে অনেক কিছু হয়, যেমন এই যে আবার বর্তমান যুগে এটা আবারও দেখা যাচ্ছে এরকম যে মানে অনেক কিছু গ্রো করতে পারতো ফার্মাররা, বা বাংলাদেশে ফার্মাররা হলে গিয়ে সেলফ সাস্টেনিং ছিল, ইন্ডিয়াতে ফার্মাররা সেলফ সাস্টেনিং ছিল। বাট যখন ব্রিটিশরা যখন আইসা বললো, ব্রিটিশরা হলে গিয়ে তারা বলছে নো ইউ নিড টু মেক, তোমাদেরকে নীল বাগানে চাষ করতে হবে, তোমাকে টি চাষ করতে হবে। এক্স্যাক্টলি ফোর্স ইট অন আস। তারা এরকম ভাবে দেখাইছে যে দিস আর মোর প্রফিটেবল, যেটা তোমরা করতেছো। তারা এই জিনিসগুলো তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে, বাট দিন শেষে দেখা যাচ্ছে যে আমাদের যে একটা সাস্টেনেবল যে একটা ইয়া ছিল, এগ্রিকালচার ছিল, আমরা যে সেলফ সাস্টেনিং একটা কান্ট্রি ছিলাম, আমাদেরকেই হলে গিয়ে দিন শেষে দেখা যাচ্ছে যে দুর্ভিক্ষ পড়তে হইতেছে। মানে ন্যাচারাল ডিজাস্টার হইতেছে, পরে দেখা যাচ্ছে আমাদের লাখ লাখ মানুষজন দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে। তো এই জিনিসটা ইট হ্যাপেন্ড উইথ মোস্ট এগ্রিকালচার সেক্টর দিয়ে হয়েছে, বিভিন্ন ট্রেড বিভিন্ন জিনিসপত্র দিয়ে হচ্ছে। এটা হইতেছে এবার ডেটা দিয়ে মডার্ন এজে আসছে, 21st সেঞ্চুরিতে আসে। সো উই উইল বি, আমাদের এই কান্ট্রিগুলো রিচ হয়ে গেছে, দে আর গেটিং রিচার, বাট আমাদের ইফেক্টটা আসলে উই আর নট রিয়েলাইজিং ইট। দিস ইজ গোইং টু হ্যাপেন ইন দ্য সেম ওয়ে দ্যাট হ্যাপেন্ড লাইক 200 years ago. আচ্ছা আচ্ছা। But this is what it seems like. It's not seems like, it is what it is. না এটার মধ্যে যেমন ওই যে আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি যে অ্যাপলি কি বল অ্যাপলি বলবো না, যাই হোক সাইফাই সিনেমার মতো যদি আমরা বলি যে হচ্ছে তাইলে কি হবে, যে যখন একটা রাষ্ট্রের আর কিছুই করার নাই, যে সেই রাষ্ট্রে কোনো প্রোডাকশন হয় না, সেই রাষ্ট্রে কোনো আর্থিক সক্ষমতা নাই, একটা রাষ্ট্রে যখন 10 লাখ 20 লাখ বা 5 কোটি লোক আছে, তারা তো তখন যেমন আমরা সুদানে দেখতেছি বা সিরিয়াতে দেখছি, লিবিয়াতে দেখছি, তাই না, যে হচ্ছে অনেক দেশ থেকে কিন্তু এখন মানুষজন, ইরাক থেকে প্রচুর রিফিউজি, তারা হচ্ছে সোমালিয়া থেকে মানুষজন এই মানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হচ্ছে ইউরোপে যাওয়ার চেষ্টা করতেছে যাদের বেঁচে থাকার জন্য। তো এগুলোও কি অলরেডি সেগুলারই কিছু ফসল বা এই ধরনের ইয়ার ইম্প্যাক্ট?
ভবিষ্যতে কি আরো বাকি এগ্রি করতে চায় না, আচ্ছা আচ্ছা এগ্রি করতে চায় না। তারা তো এটার সাথে কানেক্ট করার চেষ্টা করে যে নিও লিবারালিজমের সাথে এটার কানেকশন বলতে চাবে দে আর টু তারা ইমিগ্রেশন দিয়ে, বাট এটা যে অ্যাকচুয়াল এফেক্ট যে এইটা যে আমার ল্যান্ড আমার কাজ নেই, দ্যাটস দ্য অনলি ওয়ে ফর সেলফ সাস্টেইনেশন, মানে লাইভলিহুডের অনলি পসিবল ওয়ে হচ্ছে গিয়ে আমার ওই দেশে যাইতে হবে সম্ভবত স্যাটল ফায়ার করে। এগুলো তো তারা স্বীকার করতে চাচ্ছে না। যেমন ফর এক্সাম্পল সুদানের এক্সাম্পল যেটা বললেন, সুদান ইজ মাচ one of the most richest nation in minerals and oil, petroleum in Africa. এই কান্ট্রির যে এই পরিণতি, এই কান্ট্রির হলিগা একজন মানুষের মান্থলি ইনকাম $5. I'm not laughing, it's just for it, pardon me, it's shocking to me. এই জিনিস যে মানে আপনি যদি ডেটা যদি সোর্স দেখেন সবকিছু দেখেন, it is just does not make any sense. তাহলে এই রিসোর্সেস গুলো কোথায় যাচ্ছে, where these resources are going? So তেমনি বাংলাদেশের যেমন গার্মেন্টস সেক্টর যদি রিলায়েবল গার্মেন্টস সেক্টর যদি এভাবে যদি রিপ্লেস করা হয়, আই ডোন্ট হ্যাভ দ্য এক্সাক্ট ফিগার, যে আমরা যদি এভাবে যদি ডেটা ট্রেনিং দিয়ে এভাবে যদি ডিভাইস গুলো আনা শুরু করি, যে এসবভাবে গার্মেন্টস ওয়ার্কার উড বি রিপ্লেস বাই অটোমেটেড মেশিন, এগুলাতে ফলে ইম্পোর্ট এক্সপোর্টেও চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে হইতে পারে যে অনেক ম্যানুফ্যাকচারিং করা হবে, বাট ইন রিয়ালিটি বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট উইল গো আপ, মানে উই আর কন্ট্রিবিউটিং টু ইট। তো যে একটা ফ্রিল্যান্সের যে আইডিয়া ছিল বা ইয়ে ছিল, বাংলাদেশের ছেলেমেয়েরা গ্রাফিক ডিজাইন করেও কিন্তু সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইন করেও তারা ভালো করতে পারতো। এন্টায়ার থিং ওয়াজ রিপ্লেসড বাই চ্যাটজিপিটি। এখন অনেকে চ্যাটজিপিটি তো আর নিজের থেকে তো আর এসব জেনারেট করতেছে, সবাই তো মনে করে যে চ্যাটজিপিটি নিজের থেকে জেনারেট করে দেবে না। চ্যাটজিপিটি ইজ লাইক ইউজ টোনস অফ ডেটা দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড ইয়ার্স আফটার ইয়ার্স, ইমেজগুলো দিচ্ছ, সেই ইমেজগুলো এদিকে আমি দেখতাম যে ওদিকে কি আই থিঙ্ক ইট ওয়াজ ইন 2022 or 21, যে ওদিকে মানুষজন একটা ট্রেন্ড কার্টুনের মতো ছবি বানানো, নিজের সব ছবি আপলোড করে দিতেছে, আর একটা আজাইরা একটা অ্যাপ কার্টুনের মতো একটা ছবি দিতেছে, সেটা ওদিকে পোস্ট করে, আরে দোস্ত তুই এই ছবিটা কোথেকে পাইলি, বলে কি এই অ্যাপের থেকে। আরে ঠিক আছে, আমি আমার ছবি আমার বউ বাচ্চার সবার ছবি কার্টুনের মতো বানাবো, সবাই ওদিকে আপলোড করে দিতেছে। বাট ইন রিয়ালিটি ইউর জাস্ট ট্রেনিং দ্য ডেটা, ইউর জাস্ট ট্রেনিং দ্য বিহেভিয়ার। তাদের ওদিকে ইটস নট লাইক দ্যাট, তারা ওদিকে জাস্ট স্টোর করতেছে, ইউর কন্ট্রিবিউটিং টু দ্য প্রসেসিং। তারা কিন্তু প্রসেসিং, মানে অ্যাডিশনাল ইনফরমেশন যা যা লাগবে সেটাও আমরা হচ্ছে, কিন্তু এইখানে একটা দেখার বিষয় আছে যে সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, যখন তোমার একটা $1 ট্রিলিয়ন কর্পোরেশন কোম্পানি বা একটা স্টেট বা রাষ্ট্র তার কি বলবো যে ব্রাইটেস্ট মানুষজনদের দিয়ে একটা অ্যালগোরিদম বানায় বা একটা পরিকল্পনা করে, তার সাথে একজন সাধারণ মানুষ কিভাবে পারবে? তার সাথে তো তোমার হচ্ছে তারা তো এটাকে ডিসগাইজ করে ইউজ করতেছে। সো সাধারণ মানুষ তো এমনিতে সিম্পল জিনিসই অনেক ক্ষেত্রে বুঝতে কষ্ট হয়ে যায়, সেখানে হচ্ছে এই ধরনের ব্যাপার যেগুলো হচ্ছে ইনডিরেক্টলি তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে বা তোমাকে ম্যানিপুলেট করা হচ্ছে, সেহেতু মানুষের উপর আসলে আমি দিতে চাই, আসলে সাধারণ মানুষ আসলে অনেকে যেটা ধরতে অক্ষম আর কি, তাদেরও দোষ দিতে চাই না। মানে মানে আমি আপনি যারা শুনছেন আমরাও সবাই কন্ট্রিবিউট করেছি। ইটস নট লাইক দ্যাট উই আর টকিং এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। আর বাংলাদেশের ভবিষ্যৎ যদি আমি 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 এই জিনিসগুলো নিয়ে একটু অন্যদিকে চলে যাচ্ছে না, আমি আমার বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমি চিন্তা করার চেষ্টা করি যে এই যে ডেটা কালেকশন, ডেটা প্রসেসিং, এই যে ডিজিটাল ইকোনমির কথা বলতেছি, এটা আমি বাংলাদেশি পার্সপেক্টিভ হিসেবে দেখার চেষ্টা করি যে এখন যদি কন্টেন্ট ক্রিয়েশন যদি বাংলাদেশের ভবিষ্যৎ হয়, সবাই যদি মনে করে যে কন্টেন্ট মনিটাইজেশন হবে, এন্ড টাইম ইজ কামিং সুন। মানে পুরো ইফ ইউ থিঙ্ক দ্যাট বাংলাদেশের জেমিনি চ্যাটজিপিটি 7 সেকেন্ড বা 10 সেকেন্ড ভিডিও দিতেছে ম্যাক্সিমাম, basically you're training the data. Even if it's a flop ass video or something like that, it's really stupid video create করতেছো, but it's getting a lot of attention. ওরা কিন্তু ওইটাও
কিন্তু জেনারেট করতে পারবে। সো হুম, হুম। এটাও কিন্তু একটা ইনকাম, সোর্স অফ ইনকাম। আমরা যে একটা ভিডিও করেছি গাজীপুরে, ওদিকে টিকটক পার্ক আছে, হাজার হাজার মানুষজন যায় কন্টেন্ট বানানোর জন্য। The entire thing can also be replaced because you are actively contributing. হুম, হুম। বাট মানুষ কি করবে? আসলে কি করবে? আমার করছেন এটা থেকে ফেজ বাই ফেজ শুরু হবে। লাইক কাউন্ট রিমুভ করে দেওয়া হবে। লাইক কাউন্ট, কতগুলো কমেন্ট করেছে, এগুলো রিমুভ করে দেওয়া হবে। মানে জেনারেলাইজ হয়ে যাবে মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা। এটা করে দিয়ে লাভ কি হবে? এটা করে দিয়ে লাভ হয় বলতে পিপল, মানে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে হলে গিয়ে আমরা একটু যেগুলোতে ভিউ বেশি পাচ্ছে, হুম, হুম। লাইক বেশি আছে, সেগুলো উই টেন্ড টু ওয়াচ দোজ কাইন্ড অফ ভিডিওস। মানে ইউটিউবে যদি নতুন কোনো সাবস্ক্রাইবার নতুন কোনো প্রোফাইলে যাই, তার দেখি যে হলে গিয়ে সবচেয়ে মোস্ট পপুলার অথবা মোস্ট ভিউড কোন ভিডিওটা, সেটাতে প্রথমে ক্লিক করি। হুম, তো সেই ক্ষেত্রে হলে গিয়ে যে ওই যে যেটা বললাম না যে একসময় অ্যালগরিদম ছিল যে হলে গিয়ে বিহেভিয়ারের উপর বেস করে ডিসাইড করবে আপনার কি লাগবে। বাট এখন অ্যালগরিদম হয়ে গেছে, আমি যেটা তোমাকে দেখাবো সেটাই তুমি পাই। মানে সে ওই যেটা সে যেটা বুঝে কমেন্ট এগুলা। তোমার সম্পর্কে সে যেটা বুঝে, সে যে তার যে ইন্টারপ্রিটেশন, তার যে ধারণা, সেটাই সে তোমাকে দিতে থাকবে। হ্যাঁ, তো এটাই। ওইরকম হলে মাল্টিটিউড অফ জিনিসপত্র বানানো হবে। আচ্ছা, আচ্ছা। মানে এই তো সেখানে হচ্ছে তখন তোমাকে আর হচ্ছে তাইলে লাইক বা কি বলবো কমেন্টের কাউন্টে সেক্ষেত্রে কাজ করার দরকার নাই। কারণ তুমি যদি এমন হয় যে তুমি জুতা নিয়ে ইয়ে করতেছো, তোমার জুতা হচ্ছে, আমি দর্শকদের জন্য একটু খুলে বলার চেষ্টা করছি বা আমিও বোঝার চেষ্টা করছি যে একটা জুতা নিয়ে তুমি যদি কোনো একটা পোস্ট দেখো, তাহলে সেই জুতা রিলেটেড ভিডিও অন্য কে বানাইছে বা পোস্ট কে করছে সেটা তোমাকে দেখাইলো। ইট ডাজন্ট ম্যাটার যে হচ্ছে এটা কার কাছ থেকে, কোন সোর্স থেকে আসতেছে, রেপুটেবল সোর্স বা হচ্ছে জাস্ট কোনো নতুন অ্যাকাউন্ট বা কি, কয়টা ভিউ কয়টা লাইক, ইট ডাজন্ট ম্যাটার। এই কারণে এরকম কি ব্যাপারটা? অনেকটা এরকম। আচ্ছা, আচ্ছা। আর সিম্পল আপনার জুতার জিনিসটা যদি আমি রিভিউ দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করি যে একসময় আমরা হলে রিভিউ দেখে হলে জুতা কিনতাম। রিভিউ কত হাজার রিভিউ এটাতে পড়ছে, দ্যাট মিনস অটোমেটিক্যালি উই অ্যাজিউম দ্যাট দিস জুতা ইজ ওকে। দেন উই স্টার্টেড টু রিয়ালাইজ দ্যাট রিভিউস আর জাস্ট ফেক, রিভিউ আর জাস্ট নাম্বারস। ওরা হলে তারা জাস্ট স্টার্টেড ইউজিং দিস ওয়ান বেসড অন ইউর রেকমেন্ডেড ফর ইউ, recommended for this. So এরকম কেস হলে you don't need like counts, you don't need view counts. এগুলো হলে যে ডেটা যে প্রসেস করছে years after years, তারা হলে অটোমেটিকলি অ্যাজিউম করতে পারতেছে despite of the number of views, how popular the video is, you're probably going to watch this video. So সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আর কন্টেন্ট ক্রিয়েটরের দরকার নেই, but I can just generate the video. And Facebook itself can generate the video. So তুমি তো বললাই যে এই পথেই যাচ্ছে যে এখন জাস্ট হয়তো যে পর্যায়ে আছে, লম্বা ভিডিও করতে পারতেছে না, ইন ফিউ ইয়ার্স এই যে মানুষ যে ধরনের ভিডিও দেখতে চাচ্ছে, ভবিষ্যতে তাদের জন্য ওই ধরনের কন্টেন্ট জেনারেট করা শুরু করবে। বা আবার যদি এমন হয় যে এই কন্টেন্টগুলা হচ্ছে একই রকম হয়ে যাচ্ছে কিনা, তখন হয়তো কিছু লোক রাখবে, 10-20% লোকজন হয়তো থাকবে যারা ক্রিয়েটিভ কাজ টাজ করবে, তাদের ওইটাকে দেখে হচ্ছে তারা বাকি কাজ ডুপ্লিকেট করবে বা আবার ওগুলো এআই দিয়ে বানায় ফেলবে। তাই তো। হ্যাঁ, না আরেকটু সিম্পলেস্ট ওয়েতে ইটস জাস্ট গেটিং কমপ্লিকেটেড, যা এখনো বুঝতে পারেননি। এখন যেমন অনেক কিছু শহরে যেমন এখন এআই ট্যাক্সি বের হয়েছে, উবারের, গুগল ওয়েমো, মস্টিনে আছে, অনেক শহরে আবার খেয়েছে। তো কোম্পানি যেগুলো কথা বলতেছে, কোম্পানি যেগুলো এইসব বিহেভিয়ার গুলো যে ট্রেন করছে, নট অনলি ড্রাইভার বিহেভিয়ার, প্যাসেঞ্জার একটা গাড়িতে উঠলে কিরকম বিহেভ করবে, কোথায় নামতে পারে বা কোথা থেকে পপুলার, এগুলো সবকিছু কিন্তু ট্রেন করা হয়েছে। কি এনজয় করে না করে সবকিছু, সব ডেটা কিন্তু গ্যাদার করা হয়েছে। এগুলো কিন্তু কন্ট্রিবিউট করা হয়েছে। সবাই বলতেছে ভাই নিউ ইয়র্কে গেলে নাকি $500,000 কামানো যায় উবার ড্রাইভ করে। But these are the people who actively contributed now are going to be replaced by Uber self-driving car, Google Waymo self-driving car. তারা এগুলো রিপ্লেসড হইতেছে। তো কন্টেন্ট ক্রিয়েশন is heading towards this. They have enough data from content creators. তারা মনে করতেছে যে আমার এই কয়েকটা ভিডিও মাসে বানায় আমি $200-300-400 মনিটাইজেশন, বাংলাদেশে তো বেতনই দেয় না তো $100। So they're thinking that এই এত টাকা পাইতেছি, that means this is my profession, এটা আমার ফিউচারের মানে সেফ।
but Hmm. actually the reason they are paying you this much of money, they want to replace you. They are encouraging you to make more contents, যাতে তোমার কন্টেন্ট ব্যবহার করে যাতে ওরা কন্টেন্ট বানাইতে পারে যখন তোমাকে আর দরকার হবে। না এখন এইটা তো আমরা বললাম যে অনেকগুলো ব্যাপার স্যাপার করতেছে যেখানে সাধারণ মানুষ জানেই না এবং বিভিন্ন জন আসলে বিভিন্নভাবে মানুষজনকে এই ডেটার সোর্স হিসাবে জাস্ট ইউজ করতেছে। এখান থেকে কি বের হওয়া সম্ভব কিনা বা হচ্ছে এটা থেকে আসলে মানুষের কি করণীয় আছে বা কি হচ্ছে ভালো মন্দ হইতে পারে এই বিষয়ে কি মনে হয়? I'll be simple, just 2 words. No idea. Like really no idea. That's right? true, that's true. আমরা দুইজনই মোরালেস একাডেমিয়ার সাথে অনেক ইনভলভ ছিলাম বা জানেন একাডেমিয়া দেখার পর যেসব পেপার দেখার পর মানে we don't see that it is going to মানে এটা we don't have the right to say, we don't have the like base মানে আমাদের ground to say যে এগুলা ইউজ করেন না, এগুলা করেন না, নিজেরাই শেখার চেষ্টা নাই মানে। সো আপনার কি মনে হয় আপনি মানে what do you done different in this case? না এখানে তোমার আমার পুরোপুরি যদি তুমি করতে চাও ইউল হ্যাভ টু বি আউট অফ ইন্টারনেট এবং সেটারও পুরোপুরি উপায় নাই, কারণ সেটাও তোমার ওই যে সার্ভেলেন্স ক্যামেরা ট্যামেরা ইউজ করা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে যে ইন্টারনেটে নাই কিন্তু তুমি তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো এক্সিস্ট করো। সো তোমার ওইটা থেকে ওরা নিজেরাই তোমার তথ্য নিয়ে নিবে, তুমি কি গাড়ি চালাও, কখন কোন রাস্তা দিয়ে আসে যাও করো, কোন রাস্তা দিয়ে তেলে তোমার অফিস হওয়ার কথা, বাসা হওয়ার কথা, এগুলো সব তথ্য আস্তে আস্তে বের করে নেবে এবং তোমার গাড়ির নাম্বার প্লেট থেকে তুমি চাও বা না চাও আরো অনেক তথ্য বের করা সম্ভব, মানে যারা সরকারি ইয়েতে কাজ করে আর কি। তো ওইটা থেকে পুরোপুরি বের হওয়ার উপায় নাই। তো তুমি মানে ফিজিক্যালি বলো অনলাইন বলো, মানে তুমি অনলাইন থেকে বাইরে হইলেও ফিজিক্যাল ওয়ার্ল্ডেও পুরোপুরি বের হইতে পারবো না। কিন্তু এখানে আমরা যেগুলো চাইতে পারি যে কিছু জিনিস পরিবর্তন হওয়া দরকার বা হইলে ভালো হইতো, সেইটাও চাওয়ার জায়গা নেই। কারণ তুমি কার কাছে চাওয়া, যেহেতু রাষ্ট্র কাজ করতেছে এই কাজ করতেছে, আবার কোম্পানিগুলাও করতেছে এবং কোম্পানিগুলো বলে যে হচ্ছে তুমি যদি আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস ভালো না লাগে তুমি যে কোনো সময় এইটা থেকে হচ্ছে প্রোফাইল বা তোমার অ্যাকাউন্ট ডিলিট করে তুমি চলে যেতে পারো, ইউর মোর দেন ওকে উইথ ইট। কিন্তু তারা হচ্ছে আবার এখনকার রিয়ালিটিও এমন একটা সিচুয়েশন হয়েছে যে তোমার এই ধরনের কিছু কোম্পানি আছে যাদের সাথে বা সামহাউ তাদের নেটওয়ার্কে বা তাদের হচ্ছে আমব্রেলার মধ্যে তোমাকে রাখতে চায় বা তোমাকে নিয়ে আসতে চায়, সেখান থেকে পুরোপুরি বের হওয়ার উপায় নেই, অনেকের ক্ষেত্রেই হয় না। বা সেইটা যদি তুমি একটা কোম্পানি থেকে বের হয়ে যাও, অন্য কোম্পানিরা হচ্ছে আবার তুমি হয়তো অন্য কারো সার্ভিস ইউজ করতেছো বা ইভেন কোনো সোশ্যাল মিডিয়াতে না, তুমি ব্যক্তিগত কোনো মনে করো ব্যাংক বা গাড়ির অ্যাকাউন্ট বা হচ্ছে তোমার হেলথ অ্যাকাউন্ট, এদের কাছে যে তথ্য আছে সেইটা আবার হচ্ছে তুমি ওই কোম্পানি ইউজ করো না করো, ওই যে সোশ্যাল মিডিয়া ডাজন্ট ম্যাটার, তারা এদের কাছ থেকে তথ্য কিনতে পারে। সো এইটাও মানে কি বলবো যে যদিও এখানে বলা হয়েছে আমাদের কিছু যে ইনফোগ্রাফিক এই ধরনের কিছু কাজ করা যেতে পারে, কিন্তু এগুলাও আসলে অনেকটা জাস্ট ফ্লাফ, এইটা ওইভাবে কিছুই করার নাই। কারণ হচ্ছে তুমি আমি হচ্ছে জাস্ট যেভাবে সিস্টেম আছে এই সিস্টেম মেনে তোমাকে চলতে হবে, অথবা হচ্ছে ইউল বি আউট অফ দ্য সিস্টেম। এবং আউট অফ দ্য সিস্টেমও হচ্ছে এটা হচ্ছে ইজ নট ইজি, এটা তোমাকে তোমার আরো কমপ্লিকেটেড করে ফেলবে ব্যাপারটাকে। এটাই মানে গভর্নমেন্টের কাছে যদি চাই বা কিছু কমপ্লেন করি যে গভর্নমেন্টের কাছে এই কোম্পানি কেন আমার থেকে ডেটা নিচ্ছে এই করতেছে, গভর্নমেন্ট ইজ অলওয়েজ গোইং টু সাইড, তারা তো গভর্নমেন্ট নিজেই তো কালেক্ট করে, তারা তো বলবে যে ন্যাশনাল সিকিউরিটি বা ইয়ে রাখার প্রোটেক্ট করার জন্যই এই ডেটাগুলো কালেক্ট করা হয়। তো অনেক সময় এখন যদিও ওয়েস্টের যারা হলিগা ডেটা রেগুলেটর বা ডেটা রেগুলেশনের কথা বলে, তারা বলে যে হলিগা চায়না অ্যাকচুয়ালি হ্যাজ বেটার কন্ট্রোল ওভার দেয়ার ডেটা, লাইক এআই কোম্পানি এগুলো মানে মোর কন্ট্রোলে। কারণ তারা বলতেছে যে মানে অ্যাটলিস্ট বাই রেগুলেশন ওয়াইজ চায়না হলিগা ইজ হেড অফ দ্য গেম কম্পেয়ার টু দ্য কোম্পানি। বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে সমস্যা হয়ে গেছে যে তাদের যে রেগুলেশন আছে, তাদের যে ল আছে, ইটস লাইক
বাহাইন্ড, মানে এআই অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তারা তারপর অনেকে রেগুলেশন বা ল বানাচ্ছে। তো যেগুলো ল বানাচ্ছে সেটা আর কভার করছে না। তো এটা নিয়ে যেমন ইউরোপে মনে হয় একটা ভালো কিছুটা ডেটা প্রাইভেসি ল আছে, ওদের যে জিডিপিআর সিস্টেমটা, জেনারেল ডেটা প্রোটেকশন রাইট বা সামথিং এরকম, ওইখানে মনে হয় বেশ কিছু ভালো ইয়ে আছে, যেটা নিয়ে আমেরিকান কোম্পানিগুলোর সাথে মনে হয় রেগুলারই তোমার কিছুটা ইয়ে হয়, মুখোমুখি অবস্থান হয়। তারা মনে হয় কিছু ল করছে যার ফলে হ্যাঁ কিছু ডেটা হচ্ছে দিতে দেয় না, কিন্তু আমি ওটা যদিও হয়তো কোম্পানিগুলো স্বীকার করতে পারে কালেক্ট করতেছে না, বাট আসলে ভেতরে হয়তো দে হ্যাভ এ ওয়ে টু কালেক্ট দোজ ডেটা, যাই না। কিন্তু ইউরোপিয়ান অ্যাটলিস্ট কিছুটা ল আছে যারা হচ্ছে এই ডেটা কিছুটা কালেকশন নিয়ন্ত্রণ করতে চায়, যে জিডিপিআর এর যে ওয়ান অফ দ্য মেজর ক্রিটিক হচ্ছে যে তারা হলে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় দে সাইড উইথ দ্য বিগার কোম্পানিজ দেন দ্য স্মলার ওয়ান্স। সো দে মানে স্মল কোনো কোম্পানি বা কেউ যদি আসতে চায় বা কোনো এস্টাবলিশ করতে চায়, তাদেরকে হলে গিয়ে জিডিপিআর এর কারণে দে হ্যাভ টু বি মানে ভেরি মানে তাদেরকে গ্রাউন্ড আপ বিজনেস করাটা টাফ হয়ে যায়। And they are kind of like big favor. But yeah, at least there's a regulation. So why should we criticate regulation? তো এমনিতে যেমন আছে যে তোমার ডেটা সভরেনিটির কথা বলে, যে হচ্ছে ডেটা হচ্ছে বেসিক্যালি যার যার, ওই তুমি আগে একটা কথা বলতেছিলে, নিজের এলাকায় থাকা উচিত, নিজের রাষ্ট্রে থাকা উচিত, যাতে করে অন্য দেশ অন্য কেউ নিয়ন্ত্রণ করতে না পারে, এবং হচ্ছে তোমার প্ল্যাটফর্মের জবাবদিহিতা বাড়ানো যেতে পারে। সেটাও প্ল্যাটফর্ম স্বীকারই করে না যে তারা এই ধরনের কাজ করতেছে, সেখানে সে তার জবাবদিহিতা বাড়ানো অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে মনে হয়। তারপর অনেকে এআই জাস্টিসের কথা বলে, যে এআই জাস্টিস বেসিক্যালি এআই ট্রেনিং ডাটায় স্বচ্ছতা থাকবে, এবং হচ্ছে গ্লোবাল সাউথ এদের হচ্ছে বেসিক্যালি যে রাইটস বা ডিমান্ড, এইটাও কিছুটা হচ্ছে রিফ্লেক্টেড হবে আর কি এআই সিস্টেমে, বা এআইতে এথিক্সের ইয়ে থাকবে, জায়গা থাকবে ডেটার ব্যবহারের এই জায়গাগুলোতে। তো এইটা হচ্ছে এখানে যেমন একটা কথা বুঝি, তখন আমরা যে প্রসঙ্গ বলতেছিলাম ওই রিলেটেড একটা কথা, যে শুধু ব্যক্তিগত প্রাইভেসি আসলে যথেষ্ট না, মানে হচ্ছে তুমি আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে চাইলেও সেটা পুরোপুরি, আমরা দুজনই মূলত এই প্রসঙ্গে কিছুটা বলতেছিলাম, যে তোমার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমরা পুরোপুরি কখনোই এটা থেকে বেরোতে পারবো না। এটা হচ্ছে আরো বিগার রাষ্ট্র বা হচ্ছে যারা এই কোম্পানিগুলো চালায়, তাদের নিজেদের ইন্টেনশন না থাকলে পুরোপুরি বের হওয়া ডিফিকাল্ট। এটা মনে হয় যে মূল ব্যাপার। সেটাই, I can do whatever I can like as a আমি একটা পুরনো একটা ফোন ইউজ করতে পারি, ধরেন আমার like I want to protect my data. I don't want to fall for this data trap. যখনই আমি একটা দোকানে যাচ্ছি, একটা দোকানে সিসি ক্যামেরা আছে, then just already contributing to the data. সেটাই রেকর্ড এআই রেকগনিশন, যেটা এআই ক্যামেরা, মানে তো তারা হলে দেখতেছে যে আমি যদি একটা সুপার মার্কেটে যাই, তো সবসময় দে আর অলওয়েজ অবজার্ভিং মি। মানে এখন এত ক্যামেরা, একসময় মনে হতো যে মানুষজন সবাই চুরি করে দেখে এত ক্যামেরা, না, দে আর অ্যাকচুয়ালি অবজার্ভিং মাই বিহেভিয়ার। আমি কোন ব্র্যান্ডের কফিটা নিলাম, কোন ব্র্যান্ডের চাও খাই, কোন ব্র্যান্ডের কি খাই, কি ফল মুভি আছে, সো আই গিভিং আপ। আর তারপরে তুমি কতদিন পর পর আসো এবং কতক্ষণ থাকো, সবই ট্র্যাক করে। তোমার একটা ফেসিয়াল প্রোফাইল তৈরি করে, তুমি দোকানের কোন অংশে যাও, কতক্ষণ সময় কাটাবো, না অনেক কিছু আছে, সবকিছু ট্রেক হইতেছে। ধরেন আমার নাম না জানলেও, আমার যদি একটা গাড়ি ড্রাইভ করে আসি, লাইসেন্স প্লেটে থেকে আমার নাম পুল করে পাবে নিউ কাস্টমার হিসেবে। এবং তারা চাইলে ওইখান থেকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন যদিও দেয় কিনা আমি জানি না, কিন্তু তারা সেটা নিতে পারে চাইলে, নিয়ে তোমাকে মেম্বারশিপের টাকা দিয়ে তোমাকে মেম্বার বানাতে হবে, সেটাও হতে পারে। এটা হয়েছে কেন বললাম, যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাও কুইক একটা গল্প বলি। যেমন হচ্ছে আমি একটা জায়গায় গেছি, ওইখানে হচ্ছে গাড়ি পার্কিং লট, পেইড পার্কিং, তো গাড়ি পার্ক করছি, পার্ক করার 10 সেকেন্ডস বা 15 সেকেন্ডস হবে পর আমার ফোনে মেসেজ আসলো যে ধন্যবাদ, এখানে গাড়ি পার্ক করার জন্য তোমার হচ্ছে 1 ঘন্টার জন্য 12 টাকা লাগে, তুমি হচ্ছে এই টাইম এই সময় থেকে শুরু হলো, এবং তোমার নাম্বার প্লেট এইটা হচ্ছে, এবং আমাদের ক্রেডিট কার্ড থেকে সে এটা ইয়ে করে রাখছে, চার্জ করে নাই। পরে যখন আমি আবার বের হয়ে যাচ্ছি, কাজ শেষ করে আধা ঘন্টা পর বের হয়ে গেছি,
বের হওয়ার 5 সেকেন্ড পরেই ফোনে মেসেজ আসছে যে তোমার এই ক্রেডিট কার্ড থেকে 12 টাকা কেটে নেওয়া হয়েছে বা সামথিং। তো আমি ওইখানে কোনো অ্যাকাউন্ট খুলি নাই, কোনো ক্রেডিট কার্ডও খুলি নাই, রাখি নাই, কিছুই করি নাই। এবং আই ডোন্ট নো এটা হোয়াট হ্যাপেন্ড ইন দেয়ার। কোনো অন্য ওদেরই হয়তো কোনো সিস্টার কোম্পানির সাথে হয়তো অ্যাকাউন্ট খোলা ছিল বা কিছু একটা। তো তারা হচ্ছে মনে হয় এই ইনফরমেশন শেয়ার করছে। আই ডোন্ট নো। বাট জাস্ট নাম্বার প্লেট থেকে আমার ফোন নাম্বার ইয়ে করে তারা আমাকে মেসেজ পাঠায় দিছে। দ্যাটস মানে আমি সারপ্রাইজড হয়ে গেলাম যে এটা কি হইল? তো এই ধরনের ক্ষেত্রে তো আসলে হ্যাঁ, কিছু করার নাই তো। তারা তো মানে সামহাউ আরেকটা এটা তো ইন্টারেস্টিং স্ট্রিম। এই টার্গেট যেটা বললাম যে টার্গেট যে স্টোরের সুপার মার্কেটের কথা বলেন, সুপার স্টোরের কথা বলেন, তাদের লস প্রিভেনশন বা তাদের যে ইন্টেলিজেন্ট ডিভিশন আছে, দে আর মাঝে মধ্যে পুলিশরা তাদের সহায়তা নিতে হয় মার্ডার কেস সলভ করার জন্য। তাদের এত এফেক্টিভ সিস্টেম আছে। So yeah, well, there's very limited thing you can do, but it's not all bad. But আমার নিজের দেশের পার্সপেক্টিভে আমি ভেরি কনসার্নড এটাই। বাংলাদেশে দেখবো কি হয়। কারণ এটাই বাংলাদেশের জন্যই আমি কনসার্নড এটাই। বাংলাদেশে তো আমরা দেখছি যে আগে শেখ হাসিনার সময় দেশে নাগরিকদের উপর নজরদারি চালানো হতো এবং বর্তমানেও এই ধরনের পরিস্থিতি হবে কিনা নোস যাই না, সময় বলবে হয়তো যে এই ধরনের নজরদারি চলবে কিনা। মানুষের কাজ যদি চলে যায়, গার্মেন্টস সেক্টর যদি বন্ধ হয়ে যায়, that's gonna be the real harm. মানুষ সেটাই তখন গিয়ে we'll see that really happens. সবাইকে ধন্যবাদ জানিয়ে দিলে আমাদের আজকের এপিসোড এখানে শেষ করি। আমরা চেষ্টা করলাম কিছুটা ডেটা বা রিলেটেড ব্যাপারগুলো নিয়ে কিছুটা আলাপ আলোচনা করতে। যদি আপনাদের আলাপ আলোচনা ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন এবং অন্য কোনো প্রসঙ্গে যদি কথা বলতে কথা চান আমরা আলোচনা করি সেটা জানাতে পারেন, বা আমাদের অনুষ্ঠানে আপনি জয়েন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল নাম্বারে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। So